শেখ তবারক আলীর সঙ্গে আবু জুনায়েদের পরিচয় ঘটল। এটা তার উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করার পর সবচাইতে স্মরণীয় ঘটনা। তবারক আলী ছিলেন বিশ্ববিদ্যালয়ের ঠিকাদার। তিনি দায়িত্ব নেয়ার পর মহিলা ছাত্রীনিবাসের নির্মাণ কাজ দেখতে গিয়েছিলেন। সেই সময় পাজামা পাঞ্জাবি পরিহিত, কানপুরি টুপি মাথায় এক ধূপ দুরস্ত বুড়ো মতো ভদ্রলোক এগিয়ে এসে তাকে সালাম দিয়েছিলেন। ভদ্রলোকের মুখে অল্প অল্প দাড়ি, এক হাড়া দীঘল চেহারা। বয়স হলেও ভদ্রলোক শিরদাঁড়ার উপর ভর করে সোজা হয়ে দাঁড়াতে পারেন। এই দাঁড়ানোর ভঙ্গি ছাড়া আরও দুটো জিনিস আবু জুনায়েদের দৃষ্টি আকর্ষণ করেছিল। একটা হলো ভদ্রলোকের তীক্ষ্ণ অন্তর্ভেদী দৃষ্টি, অন্যটা গলার আওয়াজ। এমন শান্ত অনুত্তেজিত কণ্ঠস্বর আবু জুনায়েদ কখনো শুনেছেন মনে পড়ে না। তবারক সাহেবের কাছে কিছু জিজ্ঞেস করার আগেই ভদ্রলোক বলতে আরম্ভ করলেন, তিনি এবং আবু জুনায়েদের স্বর্গগত শ্বশুর আল্লাহ তাকে বেহেশত নসিব করুন, একই সময় ঠিকাদারি ব্যবসা আরম্ভ করেছিলেন। বলা যেতে পারে আবু জুনায়েদের শ্বশুর সাহেবই স্বতঃস্ফূর্ত হয়ে তবারক আলীকে ঠিকাদারি পেশায় টেনে এনেছিলেন। কর্মজীবনে তার কাছে এক পয়সা মূলধন ছিল না। মরহুম আব্দুল গফরানের লোক চেনার ক্ষমতা ছিল অসাধারণ। একবার চোখের দেখা দেখেই ঠিক ধরে নিতে পারতেন কে কাজের মানুষ, কে ফালতু। আবু জুনায়েদের শ্বশুর সাহেব কপরদখিল শেখ তবারক আলীকে ওয়ার্কিং পার্টনার হিসেবে গ্রহণ করতে বিন্দুমাত্র সংকোচ করেননি। আজকে যে তিনি ছেলে মেয়ে নিয়ে আল্লাহর রহমতে দুটো নুন ভাত খেয়ে জীবন চালাতে পারছেন, তার পেছনে গফরান ভাইয়ের মস্ত একটা ভূমিকা রয়েছে। যতদিন জীবিত ছিলেন তিনি গফরান সাহেবকে আপন মায়ের পেটের বড় ভাইয়ের চাইতেও অধিক শ্রদ্ধা সম্মান করে এসেছেন। তবারক সাহেব আবু জুনায়েদের স্ত্রী নুরুন্নাহার বানুকে আপন মেয়ের মতো জ্ঞান করেন। মরহুম গফরান ভাই কত দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন তার একটা দৃষ্টান্ত হিসেবে মিয়া মোহাম্মদ আবু জুনায়েদকে নুরুন্নাহার বানুর পাত্র নির্বাচন করার প্রসঙ্গটি উত্থাপন করলেন। কত বড় বড় খানদানি পরিবারের ছেলের সঙ্গে বানুর মানে নুরুন্নাহারের বিয়ের প্রস্তাব এসেছিল। গফরান ভাই এক কথায় সবাইকে বিদেয় করে বানুর পাত্র হিসেবে আবু জুনায়েদকে পছন্দ করেছিলেন। আজকে যদি গফরান ভাই জীবিত থাকতেন নিজেই দেখতে পেতেন তার পছন্দ কত সঠিক ছিল। বানুর বর আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন। তার দু চোখের কোণা চিকচিক করে উঠল, বুঝি তখনই কেঁদে ফেলবেন। আবু জুনায়েদের ভীষণ ভয় করতে লাগলো। এই তবারক বেটা তাহলে তার বিষয়ে সব কিছু জানে। তার স্বর্গগত পাতানো বড় ভাইয়ের মহিমা কীর্তন করতে গিয়ে যদি বলে বসেন আবু জুনায়েদ শ্বশুরের কাছ থেকে পয়সা নিয়ে লেখাপড়া করেছেন, তাহলে লোকজনের সামনে তার মাথাটা কাটা যাবে। তার হৃদয় স্পন্দন দ্রুততর হলো, বুক দুরু দুরু করতে থাকলো। শেখ তবারক আলীকে কিছু একটা বলে কথার মোড় ঘুরিয়ে দেবেন সেরকম কোনো বিষয়ই তিনি খুঁজে পেলেন না। আবু জুনায়েদের পা দুটো মাটির সঙ্গে গেঁথে যাচ্ছিল, ঠোঁট শুষ্ক হয়ে আসছিল। বারবার তিনি জিভ দিয়ে ঠোঁট চাটছিলেন। অবশেষে ঘাম দিয়ে জ্বর ছাড়ল। শেখ তবারক আলী জানালেন তিনি মরার আগে বানুর স্বামীকে উপাচার্যের আসনে দেখে গেলেন, এটাই তার সান্ত্বনা। তবারক আলীর প্রতি আবু জুনায়েদের মনোভাবটাই পাল্টে গেল। তবারক আলী ইচ্ছে করলে মাত্র একটি বাক্য উচ্চারণ করে আবু জুনায়েদের মান ইজ্জত ধুলোয় লুটিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি কথাটি বলেননি। আবু জুনায়েদ তবারক আলীকে অত্যন্ত মহানুভব মানুষ মনে করলেন। ছাত্রীনিবাসে নির্মাণ কাজ দেখে ফিরে আসার সময় তিনি শেখ তবারক আলীকে খাবার নিমন্ত্রণ জানিয়ে গেলেন। শেখ তবারকও সেই নিমন্ত্রণ কবুল করেছিলেন। তারপর সম্পূর্ণ একটা ভিন্ন পরিস্থিতিতে আবু জুনায়েদের সঙ্গে শেখ তবারক আলীর মোলাকাত ঘটল।
একদিন তিনি তার অফিসে ফ্যাকাল্টির ডিনদের নিয়ে বহিরাগত মস্তানদের উৎপাত ঠেকানোর উপায় উদ্ভাবন করার বিষয়ে মিটিং করছিলেন। মিটিং চলাকালীন সময়ে একেবারে দরজা ঠেলে শেখ তবারক অফিস কক্ষে হুমড়ি খেয়ে পড়লেন এবং বললেন, আমাকে বাঁচান। তার চুল উস্কো খুস্কো, পাজামার অর্ধেক কাদায় ভরে গেছে, শরীর থরথর করে কাঁপছিল, মুখ দিয়ে ঠিকমতো স্বর বেরোচ্ছিল না। ঠিকাদার সাহেবের এই করুণ অবস্থা দেখে সকলে ভীষণ হতবাক হয়ে গেলেন। আলোচনায় আপনা আপনি ছেদ পড়ে গেল। সকলেই উৎকণ্ঠা সহকারে জানতে চাইলেন কি ঘটেছে। শেখ তবারক আলী বললেন, তিনি পানি খাবেন। এক গ্লাস পানি এনে তাকে দেয়া হলো। সবটা পানি নিঃশেষ করার পর বললেন, আরও এক গ্লাস পানি। আরও এক গ্লাস পানি তাকে দেয়া হলো। তারপর আরেক গ্লাস। শেখ তবারক আলীর নিঃশ্বাস প্রশ্বাস কিছুটা স্বাভাবিক হয়ে এসেছে। শরীরের কাঁপুনিও অনেকটা কমেছে, কিন্তু চোখ থেকে আতঙ্কের ভাবটা এখনো কাটেনি। যা হোক, কিছুক্ষণের মধ্যে তিনি পুরোপুরি বোধশক্তি ফিরে পেলেন। এই অবস্থায় তাকে সুসজ্জিত অফিসে দেখে তিনি ভীষণ অপ্রস্তুত হয়ে পড়লেন। ঝোঁকের বশে তিনি এক পায়ে জুতা নিয়ে উপাচার্যের অফিসে চলে এসেছেন। বাকি এক পাটি জুতো কোথায় ফেলে এসেছেন বলতে পারেন না। মিয়া মোহাম্মদ আবু জুনায়েদ তাকে আশ্বস্ত করার জন্য বললেন, আপনি বিচলিত হবেন না। কি হয়েছে বলুন। স্যার, এইমাত্র আমার একজন ওভারসিয়রের ডান পায়ে গুলি করা হয়েছে। তাকে হাসপাতালেও নিয়ে যেতে দিচ্ছে না। 1,25,000 টাকা ক্যাশ তাদের হাতে তুলে না দিলে তারা আহত ওভারসিয়রের কাছে কাউকে ঘেঁষতেও দিচ্ছে না। এই মুহূর্তে আমার হাতে অত টাকা নেই। অনেক কাকুতি মিনতি করেছি, কোনো কথাই কানে তুলছে না। বেচারি বিধবা মায়ের একমাত্র সন্তান। এই হারে রক্তপাত চলতে থাকলে মারা যাবে। আপনারা দয়া করে কিছু একটা করুন। সমাজবিজ্ঞান অনুষদের ডিন ডক্টর শামসুল হুদা জিজ্ঞেস করলেন, আপনি পুলিশকে জানাননি? পুলিশকে জানাবো কি? পুলিশের চোখের সামনেই তো তারা ওভারসিয়রকে টেনে নিয়ে ডান পায়ে গুলি করেছে এবং ঘোষণা দিয়েছে 2:30টার মধ্যে যদি তাদের দাবি না মেটাই তাহলে তারা বাম পায়েও গুলি করবে। আমাকেও খোঁজাখুঁজি করছিল, কিন্তু পালিয়ে আসতে পেরেছি। পুলিশ যেখানে কিছু করছে না, আমরা কি করতে পারি? আমাদের এখতিয়ারে তো আর এমন সৈন্য সামন্ত নেই যে মস্তান গুন্ডাদের ঠেকাতে পারি। আপনি আইজির কাছে যান, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যান, প্রধানমন্ত্রীর কাছে গিয়ে নালিশ করুন। তারা একটা বিহিত করবেন। আমরা কি করব, কি করতে পারি? ডক্টর হুদার এই বক্তব্যের জবাবে শেখ তবারক আলী অনেক কথা বলতে পারতেন। তিনি বলতে পারতেন, আইজির কাছে গেলে আইজি বলবেন বিশ্ববিদ্যালয়ে কোনো কিছু ঘটলে সেখানে পুলিশের নাক গলানোর অধিকার নেই। স্বরাষ্ট্রমন্ত্রীকে 3 দিনে পাওয়া যাবে না। তার মতো একজন সামান্য ঠিকাদার কি করে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন? সেসব কিছুই উল্লেখ না করে বললেন, স্যার, একজন মানুষের জীবন। আপনারা এই মুহূর্তে কিছু না করলে ছেলেটা মারা যাবে। তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে দুহাত দিয়ে সরাসরি উপাচার্যের পা দুটো চেপে ধরলেন। আহ, কি করেন বলে আবু জুনায়েদ তিরিং করে উঠে দাঁড়ালেন। তারপর আবু জুনায়েদের কাছ থেকে যে আচরণ স্বপ্নেও কেউ আশা করেননি তাই করে বসলেন। তিনি বললেন, হুদা সাহেব, দয়া করে আমার সঙ্গে চলুন। বজলু সাহেব, আসুন। একজন মানুষ মারা যাচ্ছে, কি করে আমরা চুপ করে থাকতে পারি? স্যার, ওই বিশ্ববিদ্যালয় এলাকায় তো সবসময়ই মানুষ মারা যাচ্ছে। কি করতে পেরেছি আমরা? গেলে আমাদেরও তো গুলি করতে পারে। তাদের দাবি টাকা। ভালো কথা শুনবে কেন? আবু জুনায়েদ গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, রাখেন হুদা সাহেব আপনার দার্শনিক বক্তব্য। আমাদের কিছু একটা এই মুহূর্তে করতে হবে। তারপর তিনি গট গট করে হেঁটে অফিস থেকে বেরিয়ে এলেন। সেই সভায় আগত মাননীয় ডিনদের সকলকে অগত্যা আবু জুনায়েদের পিছু পিছু আসতে হলো।
উপাচার্যের অফিসের পিয়ন, চাপরাশি দারোয়ান, কেরানি থেকে শুরু করে সমস্ত অফিসার কেউ কৌতূহলের বশবর্তী হয়ে, কেউ চাকরিগত বাধ্যবাধকতার কারণে আবু জুনায়েদকে অনুসরণ করলেন। বের হবার আগে আবু জুনায়েদ ব্যক্তিগত সহকারীকে হাসপাতালে ফোন করে অ্যাম্বুলেন্স পাঠাতে বললেন। সকলে বেরিয়ে যাচ্ছেন, অথচ শেখ তবারক আলী চৌকাঠ ধরে স্থানুর মতো দাঁড়িয়ে রয়েছেন। আবু জুনায়েদ শেখ তবারককে উদ্দেশ্য করে বললেন, এ কি, আপনি দাঁড়িয়ে রইলেন যে? শেখ তবারক আবার আবু জুনায়েদের পা ধরতে উদ্যত হলেন। আবু জুনায়েদ একটু সরে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, আপনি এসব করেন কি? স্যার, আপনাদের সঙ্গে আমাকে দেখলে মনে করবে আমি আপনাদের ডেকে নিয়ে এসেছি। তারা চটে গিয়ে আমার বাড়িতে হামলা করবে, আমার পুত্র কন্যাদের খুন করে ফেলবে। সেদিন আবু জুনায়েদের হস্তক্ষেপে ওভারসিয়রটি প্রাণে বেঁচে গিয়েছিলেন। তিনি আহত ব্যক্তিকে অবস্থা আয়ত্তের বাইরে যাওয়ার আগে হাসপাতালে পাঠাতে পেরেছিলেন। আবু জুনায়েদের শত্রুরাও স্বীকার করেন এটা আবু জুনায়েদের একটা সাহসী কাজ। এই কাজটি কেন তিনি করতে পেরেছিলেন, আবু জুনায়েদের একটি নিজস্ব ব্যাখ্যা আছে। তিনি যখন বিষয়টি নিয়ে চিন্তা করেন, এভাবে যুক্তি দাঁড় করান। শেখ তবারক আলী সেদিন ইচ্ছে করলে তার মান সম্মান ধুলোয় লুটিয়ে দিতে পারতেন। তিনি ফাঁস করে দিতে পারতেন আবু জুনায়েদ শ্বশুরের টাকায় বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। বলতে পারতেন একেবারে সাধারণ খেটে খাওয়া পরিবার থেকে তিনি এসেছেন। আবু জুনায়েদের জীবন বৃত্তান্ত যে বিশ্ববিদ্যালয়ের তার সহকর্মীদের কাছে অজানা, এটা মোটেও সত্যি নয়। এখানে সকলে সকলের হারের খবর জানেন। প্রকৃত সত্যটা অনেক সময় রংচঙে হয়ে প্রকাশ পায়। আবু জুনায়েদের বিপক্ষের লোকেরা তার নামে সাম্প্রতিককালে যে অপপ্রচার চালাচ্ছেন, তার সঙ্গে প্রকৃত তথ্যের অনেক গরমিল আছে। বিরুদ্ধবাদীরা বলে থাকেন আবু জুনায়েদ অন্যের টাকায় পড়াশোনা করেছেন। এ কথা সঠিক, কিন্তু তিনি মেয়েটিকে বিয়ে না করে কন্যার পিতা ভদ্রলোককে প্রতারিত করেছেন। যা হোক, আবু জুনায়েদ মনে করেন শেখ তবারক তার একটা উপকার করেছেন। তিনি ওভারসিয়রকে হাসপাতালে পাঠিয়ে একটু প্রত্যুপকার করেছেন। তার সঙ্গে সাহস, মহানুভবতা ওসবের কোনোই যোগ নেই। একদিন রাত 9টার দিকে শেখ তবারক আলী মোহাম্মদ আবু জুনায়েদকে টেলিফোন করলেন। ধরেছিলেন নুরুন্নাহার বানু। হ্যালোকে বলতেই ও প্রান্ত থেকে দরদি মোলায়েম কণ্ঠস্বর ধ্বনিত হলো, কে? বানু? নুরুন্নাহার বানু একটু চমকালেন। আব্বা মারা যাওয়ার পর তাকে এ নামে সম্বোধন করার কোনো মানুষ এ দুনিয়াতে আছে তিনি জানতেন না। আম্মা তাকে বানু টানু বলেন না, সরাসরি নুরুন্নাহার বলেই ডাকেন। ইদানিং টেলিফোনে তার বিরক্ত বিরক্ত কর্তৃত্ব ব্যঞ্জক কণ্ঠস্বর প্রকাশ করে এক ধরনের গোপন আনন্দ অনুভব করতেন। একটু রাগত স্বর, একটু বিরক্তি, একটু কর্তৃত্বের ভাব না দেখালে মানুষ তাকে আলাদা করে চিনে নেবে কিভাবে? নুরুন্নাহার বানুর ধারণা উপাচার্যের স্ত্রীদের কণ্ঠস্বর একটু উত্তাপ, একটু ঝাঁজ থাকা ভালো। আবু জুনায়েদ টেলিফোনের রিসিভার কানে লাগিয়ে যেভাবে বিনয়ে বিগলিত হয়ে মিনিমিনি করে কথা বলেন, দেখলে নুরুন্নাহার বানুর পিত্তি জ্বলে যাওয়ার উপক্রম হয়। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মচারী সব মিলিয়ে ৩০-৩৫ হাজার মানুষের নায়ক এবং চালক হলেন মিয়া মোহাম্মদ আবু জুনায়েদ। নুরুন্নাহার বানু মনে করেন, তুমি যদি একটু ধমক ধামক দিতে না পারো, একটু রাগ, একটু হুঙ্কার দিতে না পারো, তাহলে উপাচার্য হওয়ার মজা কোথায়? নুরুন্নাহার বানু বালিকা বয়সী থানার একজন সামান্য দারোগাকেও বাঘের মতো হুঙ্কার ছাড়তে দেখেছেন। আবু জুনায়েদ এত বড় একটা বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর মানুষ, অথচ তার কণ্ঠের রাগ ঝাল নেই। আবু জুনায়েদের স্থলে নুরুন্নাহার বানু যদি দায়িত্বভার গ্রহণ করতেন, তাহলে প্রথম চোটেই তিনি যে সকল মেয়ে ঘরে ঢুকে তাকে অপমান করে গেছেন, তাদের খোপার চুল কেটে কপালে লোহা পরিয়ে সারা জীবন অক্ষয় থাকে এমন দাগ বসিয়ে দেওয়ার হুকুম দিতেন। খারাপ মানুষদের কপালে একটা স্থায়ী দাগ থাকা উচিত। নুরুন্নাহার বানু মনে করেন, যে সকল মেয়ে তার বাড়িতে চড়াও হয়েছিল, বাথরুমের কমোড, জানালার কাচ এবং
ডাইনিং হলের বেসিন চুরমার করেছে আর নুরুন্নাহার বানুকে বিবস্ত্র করে ফেলেছিলেন, তাদের বেশিরভাগই নষ্টা এবং খারাপ মেয়ে মানুষ। নষ্টা না হলে কি কেউ আচমকা এসে এমন জঘন্য কাণ্ড করতে পারে? এভাবে চিন্তা করলে নুরুন্নাহার শাস্তিযোগ্য ব্যক্তিদের তালিকা অনেক দীর্ঘ হয়ে দাঁড়ায়। তার মধ্যে প্রথমে আসবেন তাদের পাশের ফ্ল্যাটে যে ফাত্তা সাহেব থাকতেন, তার স্ত্রী রহিমা খাতুন। রহিমা খাতুনের ছাগল একাধিকবার তার তরকারি বাগান খেয়ে ছাড়খাড় করেছে। নালিশ করলে জবাবে রহিমা খাতুন সোজা সাপটা জানিয়ে দিয়েছিলেন নুরুন্নাহারের বাগান ভক্ষণ করার জন্যেই রহিমা খাতুন ছাগল পুষেছেন। তারপরে আসে উপরতলার সালমা বেগম। সালমা বেগমের পোষা মুরগি একবার ঘরে ঢুকে নুরুন্নাহার বানুর কালো জিরে চাল সবটা খেয়ে ফেলেছিল। নুরুন্নাহার বানু যদি চাল ডাল এসব মুরগির নাগালের বাইরে রাখেন, তাহলে কষ্ট করে পুনরায় তাকে নালিশ করতে আসতে হবে না। এই বাজা মহিলাটির এমন জবাব শুনে নুরুন্নাহার বানুর ব্রহ্মতালু পর্যন্ত জ্বলে উঠেছিল, কিন্তু বাদানুবাদ করেননি। ঠিক করেছিলেন সুযোগ পেলে আস্ত মুরগিটাই জবাই করে হালাল করবেন। সেই পুণ্য কর্মটি সমাধান না করেই তাকে উপাচার্য ভবনে চলে আসতে হয়েছে। নুরুন্নাহার বানুর সবচেয়ে বেশি আক্রোশ আবু আবদুল্লার মাকাল চেহারার ঠ্যাঙা ছেলেটির উপর। একদিন চার দিক থেকে অন্ধকার ঝেপে এসেছে। সেই কার্তিকের মিহির হিমের সন্ধেই দেখেছেন তার আদরের মেয়েটিকে জড়িয়ে ধরে আবু আবদুল্লার মাকাল ছেলেটা চুমু খাচ্ছে। আর মেয়েটি বাঁশের কঞ্চির মতো এঁকে বেঁকে যাচ্ছে। এই সংবাদটি তিনি আবু জুনাইদের কাছেও প্রকাশ করতে পারেননি। কেবল মেয়েটিকে চুল ধরে টেনে এনে মারতে মারতে আধমরা করে ছেড়েছিলেন। আবু আবদুল্লার মাকাল ছেলেটিকে তার ফাঁসিতে লটকাবার ইচ্ছে হয়েছিল, সেই আকাঙ্ক্ষাটিও এখনো মরেনি। এরকম ছোট বড় অনেক খেদ, অনেক ক্ষোভ তার মনে ফোসকা ফেলতে থাকে। তার স্বামী রত্নটি বিশ্ববিদ্যালয়ের দণ্ডমুণ্ডের কর্তা, কিন্তু তাকে দিয়ে নুরুন্নাহার বানুর কোনো কাজটি হয়েছে, কোন শখটি পূরণ হয়েছে? নুরুন্নাহার বানু মনে করেন একেবারে চালচুলোহীন পরিবারের সন্তান বলেই তার স্বামীটির এমন ম্যান্দামারা স্বভাব। স্বামীটি ওরকমই থেকে যাবে। নুরুন্নাহার বানুকে মনের জ্বালা মনের ভেতর পুষে রাখতে হবে। টেলিফোনে তার কণ্ঠস্বরে ঝাঁজ এবং বিরক্তি প্রকাশ হয়ে পড়ে, কারণ তার অবদমিত দুঃখ যন্ত্রণাগুলো প্রাণ পেয়ে উঠতে চায়। শেখ তবারক আলীর বানু সম্বোধন শুনতে পেয়ে নুরুন্নাহার বানুর সমস্ত অস্তিত্বের মধ্যে ঢেউ খেলে গেল। একটি আওয়াজ শোনা মাত্রই তার শৈশব, তার কৈশোর দৃষ্টির সামনে মূর্তিমান হয়ে উঠল। শরীর ভেদ করে প্রথম রক্তপাতের ঘটনাটি তার মনে পড়ে গেল। বানু বানু, কে ডাকে, কে ডাকে? সেই ভাবাবেশ মাখা কণ্ঠেই জবাব দিলেন, জি আমি বানু। আপনি কে বলছেন? আমি তোমার তবারক চাচা। আমার কথা তোমার মনে আছে? কি যে বলেন চাচা, আপনার কথা মনে থাকবে না? কতদিন পর আপনার গলার আওয়াজ শুনলাম। আনন্দে নুরুন্নাহার বানুর নাচতে ইচ্ছে হলো, দুঃখে কাঁদতে ইচ্ছে হলো। হ্যাঁ মা, দিন বসে থাকে না। তোমার সঙ্গে শেষ দেখা হয়েছিল তোমার বিয়ের দিন, প্রায় 24 বছর হয়ে গেল। চাচা, আপনি কোত্থেকে বলেছেন? চলে আসুন, আমার আপনাকে দেখার খুব ইচ্ছে করছে। শেখ তবারক জবাব দিলেন, আমি মতিঝিলে আমার অফিস থেকে বলছি। জামাই মিয়া কি আমার কথা কিছু বলেননি? আপনাদের জামাইয়ের সাথে কখন দেখা হলো? বানু, আমি তো এখন জামাইয়ের অধীনে কাজ করছি। চাচা, আপনি কি যে বলেন! ঠিকই বলছি বানু, আমি বিশ্ববিদ্যালয়ের কনস্ট্রাকশন কাজ করছি। জামাই আমাকে তোমার বাড়িতে খাওয়ার দাওয়াত করেছিলেন। সবসময় টেনশনের মধ্যে থাকেন, বোধহয় ভুলে গিয়ে থাকবেন। নুরুন্নাহার বানু মনে করলেন তবারক চাচার কাছে
আবু জুনায়েদের হয়ে কিছু সাফাই গাওয়া উচিত। তাই তিনি করলেন, ছেড়ে দেন চাচা আপনাদের জামাইয়ের কথা। এরকম ভোলা মনের মানুষ দ্বিতীয়টি আমি চোখে দেখিনি। কাজে কর্মে এত ব্যস্ত থাকেন যে কোনো কোনো সময় এক পায়ে মোজা পরে অফিসে চলে যান। থাকুক আপনাদের জামাইয়ের কথা, আপনি এক্ষুনি চলে আসুন, আমি আপনাকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। এই আমি রান্নাঘরে গেলাম। নুরুন্নাহার মনে করলেন এই একটা চমৎকার সুযোগ। তবারক চাচা এলে এই বিশাল প্রাসাদের সবগুলো ঘর ঘুরে ঘুরে দেখাবেন। কত ধরনের চীনামাটির সুন্দর সুন্দর বাসনপত্র, ছুরি, কাঁটা চামচ, ডিনার সেট, কফি সেট সব দেখিয়ে অবাক করে দেবেন। তৈজসপত্র সব দেখানো হয়ে গেলে তিনি তাকে ঘুরিয়ে গোটা বাড়ির কম্পাউন্ড দেখাবেন। সামনের ফুল বাগান, পেছনের তরকারি বাগান, চারপাশের ডালপালা প্রসারিত শিশু গাছের সারি সব দেখলে তবারক চাচার চোখে ধাঁধা লেগে যাবে। পোশাক পরা চাপরাশি মালি, আয়া, খিদমতগার সব যখন নিজের চোখে দেখবেন, চাচা ঠিকই মনে করবেন নুরুন্নাহারটি রানীর ভাগ্য নিয়ে জন্মেছিল। নিজের সৌভাগ্য এবং ঐশ্বর্যের কথা অপরকে জানাতে এত সুখ, এত আনন্দ, এতদিন কথা নুরুন্নাহারের মনে যে উদয় হয়নি এ কথা ঠিক নয়। বিশ্ববিদ্যালয় কোয়ার্টার্সের শিক্ষকদের স্ত্রীদের নিমন্ত্রণ করার কথা চিন্তা করছিলেন। এই সমস্ত ফুটানি মারা মহিলারা এসে খাবেন এবং খেতে খেতে তাকে উদ্দেশ্য করে বাঁকা তেরছা মন্তব্য করবেন। শুনলে নুরুন্নাহার বানুর মাথায় রক্ত চড়ে যাবে। সে আশঙ্কায় তিনি তাদের খাওয়ার নিমন্ত্রণ করে পয়সা খরচ করার পরিকল্পনাটি বাতিল করেছেন। তার ভাই এবং ভাতৃবধূদের দেখানোর ইচ্ছেও মাঠে মারা গেছে। মিয়া মোহাম্মদ আবু জুনায়েদ উপাচার্য হওয়ার পর 2-3 বার তারা আসা যাওয়া করেছেন। ভাইদের বউদের সঙ্গে নুরুন্নাহার বানুর একটা অঘোষিত বিবাদ রয়েছে। ভাই দুজন আব্বাজান ইন্তেকাল করার পর ঠিকাদারি করে অঢেল পয়সার মালিক হয়েছেন। তাদের বাড়ি আছে, গাড়ি আছে। বউরাও এসেছেন বাড়িওয়ালা গাড়িওয়ালা পরিবার থেকে। মাপা মাইনের সংসারে বিশ্ববিদ্যালয়ের ফ্ল্যাট বাড়িতে নানা উপলক্ষে যখনই এসেছেন, তার সংসারে এটা নেই ওটা নেই এ কথা প্রচ্ছন্নভাবে নুরুন্নাহার বানুকে জানিয়ে দিয়েছেন। দীর্ঘদিন থেকে তিনি ভাতৃবধূদের সূক্ষ্ম খোঁচাগুলো সহ্য করে আসছেন। আবু জুনায়েদের উপাচার্য হওয়ার পর ভাই ভাতৃবধূদের তাদের ছেলেমেয়ে সহ খাওয়ার নিমন্ত্রণ করে এনেছেন। নুরুন্নাহারের ইচ্ছে ছিল ভাতৃবধূদের সঙ্গে এই বাড়িটির পরিচয় করিয়ে দেবেন। বলবেন, এই রকম বাড়ি সারা বাংলাদেশে এই একটাই আছে। এ ধরনের বাড়িকে গথিক বাড়ি বলা হয়। চীনামাটির বাসন পেয়ালা যেগুলোতে খাবার পরিবেশন করা হয়েছে, এগুলো কেনা হয়েছিল সাহেব উপাচার্যের আমলে। বিলেতের প্রধানমন্ত্রী ডিনার এবং লাঞ্চ খাওয়ার সময় এ ধরনের বাসন পেয়ালা এখনো ব্যবহার করেন। নুরুন্নাহার বানু তার কথা বলার কোনো সুযোগ করে উঠতে পারলেন না। বড় ভাইয়ের বউ খাওয়ার সময় ভিসিপিতে সদ্য দেখা অমিতাভ বচ্চন এবং মাধুরী দীক্ষিতের একটি ছবি নিয়ে বকবক করতে লাগলেন। নুরুন্নাহার বানু মতলব করেছিলেন খাওয়া দাওয়া শেষ হওয়ার পর পুরুষ মানুষেরা যখন আলাদা হয়ে পড়বেন, পান চিবুতে চিবুতে তার সৌভাগ্য সম্পদের কথা ভাতৃবধূদের সামনে সবিস্তারে তুলে ধরবেন। কিন্তু খাওয়া শেষ হওয়ার পর পান মুখে দেওয়ার আগেই ছোট ভাইয়ের আহ্লাদী বউটি আমেরিকার লস অ্যাঞ্জেলস শহরে তার ভাইয়ের মেম বিয়ে করার কাহিনী নিয়ে মেতে উঠলেন। আমেরিকা থেকে বিয়ের যে ভিডিও ছবিটি পাঠিয়েছেন তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করতে থাকলেন। ভাইয়ের গাড়ি, ভাইয়ের বাড়ি, পুকুর, বাগান, বউয়ের শুভ বিয়ের গাউন, নীল সুন্দর আয়ত নয়ন এবং লস অ্যাঞ্জেলস শহরের আকাশ ঠেকা অট্টালিকার সারি, বিরাট বিরাট গাড়ির মিছিল, শীতের তুষারপাত, এসবের এমন জমকালো বর্ণনা দিতে থাকলেন, স্বয়ং নুরুন্নাহার বানু মুগ্ধ হয়ে কাহিনীটা না শুনে পারলেন না। তারপর একটা ক্ষীণ আশা ছিল, শান শৌকতের কথা না হোক, অন্তত এই বাড়ির একটা ঐতিহ্য আছে সেটা বুঝিয়ে দেবেন।
বিয়ের গল্প শেষ হওয়ার পর বড় ভাইয়ের বোনের বিয়ের মেয়েটি মা এবং চাচির সঙ্গে ষড়যন্ত্র যোগ দিয়ে বসল। বাড়ি ফিরে যাওয়ার জন্য এমন চিৎকার এবং কান্না জুড়ে দিল যে ভাই এবং ভাতৃবধূরা বাড়ি ফিরে যেতে বাধ্য হলেন। নুরুন্নাহার বানু ভাই ভাতৃবধূদের গেট পর্যন্ত এগিয়ে দিয়ে এলেন। তাদের গাড়ি রাস্তা দিয়ে এঁকে বেঁকে চলে গেলে তিনি অনুভব করলেন ভাতৃবধূরা তাকে একটা মস্ত রকম দাগা দিয়ে গেলেন। নুরুন্নাহার বানু একজন মনের মতো মানুষের সন্ধান করছিলেন, যার কাছে হৃদয় বেদনার কথা প্রকাশ করে মনের ভার লাঘব করবেন। সুখ, ঐশ্বর্য, আড়ম্বর এসবের কথা কাউকে বলতে না পারা তার বেদনা কি অল্প? আমি স্বর্গে যে আরামায়েশ ভোগ করে লাভ কি, যদি আমার প্রতিবেশী সেগুলোর প্রতি ঈর্ষাতুর দৃষ্টিপাত না করে? সুতরাং নুরুন্নাহার বানু মনে মনে একজন মানুষের সন্ধান করছিলেন। তবারক চাচা নিঃসন্দেহে নুরুন্নাহার বানুর সেই মনের মানুষটি হবেন। ছোটবেলায় পাকা কুল খাওয়ার আবদার ধরে তাকে কুল গাছে চড়তে বাধ্য করেছেন। একবার পেয়ারা গাছে চড়তে গিয়ে ডাল ভেঙে পা মচকে গিয়েছিল। পছন্দ মতো ফ্রক, সেলোয়ার কামিজ চাইতে গিয়ে আব্বা আম্মার কাছে ধমক খেতে যখনই তবারক চাচাকে ধরেছেন, তিনি তাকে পছন্দসই জামা কিনে দিয়েছেন। এরকম কত কাহিনী তার মনে পড়ে গেল। তিনি শেখ তবারক আলীকে টেলিফোনে জিজ্ঞেস করলেন, চাচা, আমি আপনার জন্য অপেক্ষা করে আছি, আপনার কতক্ষণ লাগবে? বানু বেটি আমার, এত উতলা হওয়ার কি আছে? আমি তো সর্বক্ষণ তোমার বাড়ির পাশেই থাকি, যে কোনো দিন যাওয়া যাবে। তাহলে চাচা, আপনি আজ আসবেন না? নুরুন্নাহার বানুর উৎসাহ উদ্দীপনা দপ করে নিভে গেল। তিনি দাঁড়িয়েছিলেন, বসে পড়লেন। মনে হলো টেলিফোনের রিসিভারটা ছুঁড়ে দেবেন। ও প্রান্ত থেকে শেখ তবারকের কণ্ঠ ভেসে এলো, বানু মা, আমি কি জন্য টেলিফোন করেছি সে কথাটি আগে শুনে নাও। ক্ষুণ্ণ কণ্ঠে নুরুন্নাহার বানু বললেন, বলুন। আগামী শুক্রবার আমার ছোট ছেলের বাচ্চার আকিকার তারিখ। ওই দিন রাত 8টায় তুমি, তোমার মেয়ে এবং জামাই মিয়া সহ আমার বাড়িতে এসে দুটো দানা পানি গ্রহণ করবে। না এলে তোমার বুড়ো চাচার মনে খুব কষ্ট হবে। জামাই মিয়াকে বলতাম, ভাবলাম মেয়ে থাকতে আবার জামাই কেন, মেয়ে ছিল বলেই তো জামাই পেয়েছি। আসবে তো? নুরুন্নাহার বানু বললেন, চাচা, কেমন করে যাব? আপনার বাড়ি তো আমরা কেউ চিনি না, আর আপনার জামাইয়ের নানা মিটিং থাকে, এইখানে সেখানে সভা সমিতিতে যেতে হয়। সময় আছে কি না আমি তো বলতে পারবো না। বানু, একজন উপাচার্য কত ব্যস্ত থাকতে হয় তা কি আমি জানি নে? কিন্তু আমি ভালো করে খবর নিয়েছি, ওই দিন জামাই মিয়া মোটামুটি ফ্রি আছেন। আর আমার বাড়ি চেনার জন্য তোমাকে ভাবতে হবে না, আমি লোক পাঠিয়ে নিয়ে আসব। দেখি চাচা, আপনার জামাইয়ের সঙ্গে আলাপ করে দেখি। জামাইয়ের কাজ থেকে আসবেন না, তুমি আসতে চাও কিনা বলো। কি যে বলেন চাচা, আমার ইচ্ছে হচ্ছে এক্ষুনি চলে যাই। কোনো ভাবনা নেই বেটি, আজ বুধবার, পরশু শুক্রবার, মাঝখানে বৃহস্পতিবার, একটি দিন। পরশু তো তোমাদের সঙ্গে আমাদের দেখাই হচ্ছে। শেখ তবারক আলীর বাড়িতে আকিকার নিমন্ত্রণ রক্ষা করতে যাবেন কি না একটু দ্বিধার মধ্যে পড়ে গিয়েছিলেন আবু জুনায়েদ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঠিকাদারের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে যাবেন, একথা নিশ্চয়ই জানাজানি হবে। এখানে কোন কথাটি গোপন থাকে আবু জুনায়েদ মিয়ার অজানা নেই। অবশ্যই 5 জনে 5 কথা বলবে। অতীতে ঠিকাদারের সঙ্গে উপাচার্যের সম্পর্ক নিয়ে অনেক কেলেঙ্কারি হয়েছে। আবু জুনায়েদ সেসব জানেন না তা নয়, তথাপি তাকে মত দিতে হলো। নুরুন্নাহার বানু জেদ করলেও তিনি রাজি হতেন না। নুরুন্নাহার বানুর প্রভাব খাটাবার কতটুকু অধিকার তার সীমারেখাটি আকারে ইঙ্গিতে ভালো করে বুঝিয়ে দিয়েছেন। আসল কথা হলো শেখ তবারক আলী মানুষটিকে তার পছন্দ হয়েছে, এজন্যই তিনি যাবেন বলে কথা দিলেন। শুক্রবার দিন আবু জুনায়েদ, নুরুন্নাহার বানু
এবং তাদের কন্যা দিলু সেজে গুজে অপেক্ষা করছিলেন। নুরুন্নাহার বানুর মনে একটুখানি অনিশ্চয়তা দেখা দিয়েছিল। ইদানিং তার মনে একটা কুসংস্কার জন্মেছে। নির্বিঘ্নে তার কোনো কাজ সমাধা হয় না। কোথা থেকে না কোথা থেকে একটা বাধা এসে হাজির হয়। তার শরীরে অল্প অল্প ঘাম দিচ্ছিল। ঠিক 8টা বাজতেই খবর দেয়া হলো তাদের নিয়ে যাওয়ার জন্য গাড়ি এসে হাজির। নুরুন্নাহার বানুর মনে অন্যরকম একটা পরিকল্পনা ছিল। উপাচার্যের গাড়িটি নিয়ে যেতে পারলে বেশ হতো। তবারক চাচাকে দেখানো যেত তারা এখন কত বড় গাড়িতে চলাফেরা করেন। নিচে নেমে নুরুন্নাহার বানুর ভিন্ডি খাওয়ার জোগাড়। বাড়ির সামনে একেবারে চকচকে নতুন একটা পাজেরো গাড়ি তাদের জন্য অপেক্ষা করছে। নুরুন্নাহার বানু ভাবলেন, নিশ্চয়ই তবারক চাচার অনেক টাকা হয়েছে। গাড়িটি যে ভদ্রলোক চালিয়ে নিয়ে এসেছেন তাকেও পেশাদার ড্রাইভার মনে হলো না। ওনারা কাছাকাছি আসতেই ভদ্রলোক গাড়ি থেকে নেমে সালাম দিলেন। দীর্ঘদিন পশ্চিম দেশে থাকলে বাংলা উচ্চারণের মধ্যে যে ধাতবতা পরিলক্ষিত হয় ভদ্রলোকের কথাবার্তার মধ্যে, তেমনি একটা আভাস পাওয়া গেল। এই সুদর্শন তরুণীটিকে দেখে নুরুন্নাহার বানুর একটা কৌতূহল জেগে গিয়েছিল। তিনি জিজ্ঞেস করলেন, আপনি তবারক চাচার কে হন? ভদ্রলোক একটুখানি ঢোক গিলে বললেন, জি, উনি আমার শ্বশুর। নুরুন্নাহার বানু ফের জানতে চাইলেন, আপনি কি আমেরিকা থাকেন? আমেরিকা দেশটির প্রতি তার ভারী আকর্ষণ। ছোট ভাইয়ের বউয়ের ভাই আমেরিকার লস অ্যাঞ্জেলস থাকে। তাদের ফ্ল্যাটের উপর তলার কুৎসিয়া বেগমের স্বামী সম্প্রতি আমেরিকা থেকে গাড়ি, ফ্রিজ, ভিসিপি, ওয়াশিং মেশিন কত কিছু নিয়ে ফিরেছেন। নুরুন্নাহার বানুর কপালে বিদেশ দেখার সুযোগ নেই। যাক, আবু জুনায়েদের সঙ্গে বিয়েটা যদি ডক্টরেট করার আগে হতো, অন্তত বিলেত দেশটা দর্শন করা থেকে তিনি বঞ্চিত হতেন না। এখন বিদেশের কথা উঠলেই চাপা দীর্ঘ নিঃশ্বাস বুকের ভেতর জমিয়ে রাখেন। যা হোক, ভদ্রলোক জবাব দিলেন, এখন চলে এসেছি, 4 বছর ছিলাম। এবার কথোপকথনে আবু জুনায়েদ যোগ দিলেন, আমেরিকার কোন শহরে ছিলেন? এখানে ইঞ্জিনিয়ারিং মাস্টার্স শেষ করেছিলাম, ওখানে বিজনেস ম্যানেজমেন্টে লেখাপড়া করেছি। গাড়ি নিউ মার্কেট ছাড়িয়ে গেছে। হঠাৎ আবু জুনায়েদ খেয়াল হলো তবারক সাহেবের জামাতার নামটা জিজ্ঞেস করা প্রয়োজন। ভাই, তোমার নামটা জানা হয়নি। তুমি বললাম, রাগ করলে? অল্প বয়সের কারো সঙ্গে আলাপ হলে আপনা আপনি তুমি বেরিয়ে আসে। মাস্টারি করার এটাই দোষ। স্যার, তুমিই তো বলবেন। একসময় আমি আপনার ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিলাম, বেশ কিছুদিন ক্লাস করেছি, পরে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়ে চলে গেছি। আমার নাম আবেদ হোসেন। আচ্ছা আবেদ, তোমার সঙ্গে তবারক সাহেবের মেয়ের বিয়ে হয়েছে কতদিন? সে অনেক আগে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আমরা ক্লাস ফ্রেন্ড ছিলাম। তোমার স্ত্রীও ইঞ্জিনিয়ার? হ্যাঁ স্যার, ইঞ্জিনিয়ার, বিশ্ববিদ্যালয়ে মাস্টারি করে। আবু জুনায়েদ মনে মনে হিসাব মেলাতে চেষ্টা করেন। তিনি তবারক আলীকে শিক্ষার সংস্কৃতিহীন সাধারণ একজন ঠিকাদার ধরে নিয়েছিলেন। পাজেরো গাড়ি, মার্কিন দেশফেরত জামাতা এবং ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক কন্যার কথা শুনে সে কি তবারক আলীর সম্পর্কে লালিত ধারণাটি ভেঙে যাচ্ছিল। নুরুন্নাহার বানুর মুখে তো কথাই নেই। তিনি ভেবেছিলেন তবারক চাচাকে তাক লাগিয়ে দেবেন। সেটি আর হচ্ছে না বুঝতে পারলেন। আরো কত বিস্ময় তার জন্য অপেক্ষা করে আছে কে জানে। আবু জুনায়েদ জিজ্ঞেস করলেন, আবেদ, তুমি কি চাকরি করো? আগে তো আমরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ একসঙ্গে একই ডিপার্টমেন্টে কাজ করতাম, কিন্তু আব্বা আমাকে চাকরি ছাড়তে বাধ্য করলেন। আব্বার তাগিদেই তো আমাকে আবার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পড়াশোনা করতে হলো। বিশ্ববিদ্যালয়ে তো আমাদের সামান্য কাজ। আমরা চিটাগাং পোর্ট ট্রাস্টে কাজ করি, হাউজিংয়ে কাজ করি, রোডস অ্যান্ড হাইওয়েজে কাজ করি, রিভার ড্রেজিংয়ে কাজ করি। আবু জুনেদ আর কিছু জিজ্ঞেস করতে হলো না। নুরুন্নাহার বানু জানতে চাইলেন, আপনার কয় ছেলে মেয়ে? আমার একটি ছেলে, একটি মেয়ে। কত বয়স? ছেলেটি কেজিতে পড়ছে,
মেয়েটি 1.5 বছরের। গাড়ি সংসদ ভবন ছাড়িয়ে আগারগাঁওয়ের দিকে মোড় নিয়েছে। শেরে বাংলা নগর এবং মিরপুরের মধ্যবর্তী স্থানে পৌঁছে গাড়ি আবার বাঁদিকে মোড় নিল। দুপাশে সার সার বস্তি। আবেদ হোসেন জানালেন, আমরা এসে পড়েছি। আবু জুনেদ ভাবলেন, এত জায়গা থাকতে শেখ তবারক আলী এই নোংরা বস্তির মধ্যে বাড়ি করতে আসলেন কেন? আসলে ঠিকাদারদের যতই টাকা পয়সা হোক, দৃষ্টিভঙ্গি পাল্টায় না। কোটি টাকার মালিক হলেও নোংরা জিনিসের প্রতি আকর্ষণ তারা ছাড়তে পারে না। আবু জুনায়েদ এরকম এক বড় লোকের কথা শুনেছেন। বড় লোকটি বাড়ি গিয়ে বিলেতি মদের বদলে বাংলা মদ পান করে। বাড়ির পরিবেশনকারীর সঙ্গে একটা বন্দোবস্ত করে রেখেছে, সে পূর্ব থেকেই বাংলা মদ সংগ্রহ করে রাখে। এই কারণে সে মোটা বকশিস পায়। একটা বিরাট গেটের কাছে এসে গাড়ি দাঁড়ালো। আবু জুনেদ লক্ষ্য করে দেখেন, বাড়িটির চারপাশে গোল কম্পাউন্ড। কম্পাউন্ডের প্রাচীর ঘেঁষে একটার পাশে একটা লাগানো ঘনবস্তির ভিড়। ফাঁকে ফাঁকে বড় বড় গাছ মাথা তুলেছে। খুব ভালো করে না তাকালে কারো চোখে পড়ার কথাই নয়, এই সবের ভেতর একটা বড় বাড়ি আত্মগোপন করে আছে। বাড়িটির গেট পেরিয়ে কম্পাউন্ডের ভেতর প্রবেশ করল। আওয়াজ শুনে শেখ তবারক নিজে থেকে এগিয়ে এসে নিজে দরজা খুলে দিয়ে সালাম দিলেন। স্যার তাহলে এলেন? গরিবের বাড়িতে পায়ের ধুলো পড়ল। বানু মেয়ে আমার। নুরুন্নাহার বানুকে হাত ধরে নামালেন। আবু জুনাইদের ইচ্ছে হলো বাড়িতে প্রবেশ করার আগে একটা বিষয়ে ফয়সালা করে ফেলবেন। তিনি শেখ তবারক আলীকে উদ্দেশ্য করে বললেন, আপনি আমার বয়সে বড়, মুরব্বী, আমাকে স্যার বলেন কেন? তুমি বলবেন। জামাই বাবাজি, ওই কথাটা বলবেন না। সবচাইতে বড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আমি যদি স্যার না বলি, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন। আল্লাহ আপনাকে ইজ্জত দিয়েছেন, আমি সম্মান না দেখানোর কে? আমার কপাল, আমার কন্যার স্বামীকে আমি স্যার ডাকতে পারছি। গোফরান ভাই বেঁচে থাকলেও বাবা আপনাকে স্যার বলতেন। মা বানু জানে আমরা দুজন একই মায়ের পেটের ভাইয়ের মতো ছিলাম।